প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তুমি সবাই ভালো আছো। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের একটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে একেবারে শেষের দিকের একটি টপিকস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। সাথে আছে আমি মোহাম্মদ হোসেন, সরকারি অধ্যক্ষ বিভাগ, লালমনিরহাট সরকারি কলেজ। তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা বোর্ডে লিখে নিই। সেটা হচ্ছে আর্থিক নীতি যেটা আছে আমাদের, আর্থিক নীতির ক্লাসিক্যাল ও মনিটারিস্ট যারা আছে, মুদ্রাবাদী অর্থনীতিক যারা মনিটারিস্ট, ক্লাসিক্যাল এবং মনিটারিস্ট মতবাদ দৃষ্টিভঙ্গি, এটা নিয়ে কথা বলবো। আর্থিক নীতির ক্লাসিক্যাল ও মনিটারিস্ট মতবাদ বা দৃষ্টিভঙ্গি। তাহলে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। আর্থিক নীতি, আমরা ম্যাক্রো ইকোনমিক্সের যে গোলের কথা বলি, আমাদের হচ্ছে কিছু গোল, কিছু ইনস্ট্রুমেন্ট থাকে যে আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে হবে এবং এর জন্য এই হাতিয়ারগুলো আমাদের আছে। তাহলে গোল বলতে আমাদের হচ্ছে যে দিস ইজ ইনকাম বা জিডিপি, যেটা বলছি আমরা ইনকাম বা জিডিপি। একটা হলো হচ্ছে তোমার এমপ্লয়মেন্ট, যেটা বলছি আমরা এন যেটা বলছি নিয়োগ, এটা হলো হচ্ছে নিয়োগ, এমপ্লয়মেন্ট। আর দিস ইজ জিডিপি বা আমাদের বর্তমানে প্রোডাক্ট দেখা ইনকাম। এই যে আয় এবং নিয়োগ সংক্রান্ত যে মতবাদ দৃষ্টিভঙ্গিগুলো চালু আছে, মানে আমাদের টার্গেট হলো হচ্ছে এই আয় ও নিয়োগ, এই দুইটাকে সাস্টেইনেবল জিডিপি গ্রোথ এবং আমাদের যে এমপ্লয়মেন্ট যেটা আছে সেখানে আনএমপ্লয়মেন্টটা কমায় নিয়ে আসে। এর পাশাপাশি আমাদের টার্গেট থাকে যে আমাদের যে প্রাইস লেভেল আছে, দাম স্তর, দাম স্তরটা যেন সহনীয় পর্যায়ে থাকে, অধিক পণ্যের দাম যেন অধিক না হয় সে বিষয়টা মাথায় রাখা। তাহলে এই প্রাইস লেভেল, তারপরে এই জিনিসগুলো নিয়ে কাজ করা। এর সাথে সাথে যে বিষয়টা আরো কাজ করা হয় যে আমাদের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ, এই পরিবেশ যেন ভালো থাকে সেটা নিয়ে কথা বলা হয়। যাই হোক, এই জিনিসগুলোকে টাচ করার জন্য আমরা বেশ কিছু একটা ইকোনমি, বেশ কিছু পলিসি হাতে নেই। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো পলিসি হলো, একটা হলো ফিসকাল পলিসি, একটা হলো হচ্ছে মনিটারি পলিসি। ফিসকাল পলিসি আমরা কি বুঝি? ফিসকাল পলিসি যেটা আছে বা রাজস্ব নীতি যেটা বলছি আর কি, ফিসকাল পলিসি এটা মূলত একটা দেশের সরকার তার বাজেটের মাধ্যমে ফিসকাল পলিসি চর্চা করে। ফিসকাল পলিসি হচ্ছে সরকারের একটা নির্দিষ্ট সময়ে যে আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত যে পলিসি, সেটা হলো ফিসকাল পলিসি। এই যে প্রতি বছর বাজেট দেওয়া হচ্ছে, এই বাজেটের একটা ইনকামের দিক থাকে, একটা এক্সপেন্ডিচার বা ব্যয়ের দিক থাকে, এবং আয় ব্যয়ের মধ্যে যখন তোমার সুষ্ঠু সমন্বয় হয় না, মানে ব্যয় বেশি হয়ে যায়, আয় কম হয়, তখন তাকে ঋণ করতে হয়। তাহলে আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত যে পলিসি, সেটা হলো হচ্ছে আমাদের তোমার কাজ, সেটা আমাদের ফিসকাল পলিসির জায়গাটা। এখানে তোমার অনেক সময় আমাদের বিশেষ করে উন্নয়ন দেশগুলোতে মানে ডেফিসিট ফিন্যান্সিং, যেটা কি যে ঘাটতি ব্যয়ের যে ব্যাপারটা চালু আছে, যে অনেক বেশি ব্যয় করতে হয় আইএসআইতে, এটা আমাদের ইকোনমিকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন। এটা হলো ফিসকাল পলিসি। আর একটি গুরুত্বপূর্ণ পলিসি, যেটা হচ্ছে মনিটারি পলিসি বা আর্থিক নীতি বলা হচ্ছে। যে আর্থিক নীতি চর্চা করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ আর্থিক কর্তৃপক্ষ একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক চর্চা করা হচ্ছে আর্থিক নীতি। আর্থিক নীতি কি? আর্থিক নীতি হলো এই যে আমাদের মানি সাপ্লাই, ইকোনমিতে মানি সাপ্লাই, এই মানি সাপ্লাই বাড়ানো কমানো সংক্রান্ত যে নীতি, সেটাই হচ্ছে আর্থিক নীতি। কেন্দ্রীয় ব্যাংক খেয়াল করে দেখে যে এই যে তার এই জিনিসগুলো আছে, ওয়াই বা নিয়ম বা আমাদের প্রাইস লেভেল, এগুলো যেন আমাদের টার্গেট অনুসারে যেন এগিয়ে যায়,
তার জন্য মানি সাপ্লাই কখনো বাড়ানো হয়, কখনো মানি সাপ্লাই কমানো হয়। এই যে মানি সাপ্লাই অর্থের যোগান বাড়ানো বা কমানো সংক্রান্ত যে নীতি, সেটাই হচ্ছে আমাদের মনিটারি পলিসি বা আর্থিক নীতি। তাহলে এই যে আর্থিক নীতি সংক্রান্ত মতবাদ কি বোঝানো হচ্ছে? আমরা জানি যে ক্লাসিক্যাল যারা মানে 1936 সালে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অন মানি, এই যে জন মেইনার্ড কেইন্সের এই যে বিখ্যাত গ্রন্থ, এর পূর্বে উনি তো মূলত তার আগের গুলোকে উনি ক্লাসিক্যাল বললেন। ক্লাসিক্যাল বলতে কাদের বোঝানো হচ্ছে? অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, মার্শাল, এস.সি. পিগু, এই ধরনের যারা এইসব অর্থনীতি আরো অনেক আছে, এই অর্থনীতিগুলো হচ্ছে ক্লাসিক্যাল। এখন ক্লাসিক্যাল একটা যুগ না, ক্লাসিক্যাল একটা যুগ না, ক্লাসিক্যাল হলো একটা দর্শন। তারা এই যে দর্শন তারা যেটা ফলো করেছে, এই দর্শন যদি আমি এই মডার্ন যুগে যদি ওই দর্শন ফলো করি, তাহলে আমিও কিন্তু ক্লাসিক্যাল। তাহলে ক্লাসিক্যালের দর্শন মধ্যে ছিল, ক্লাসিক্যালের দর্শনের মধ্যে ছিল, এখানে ছিল হচ্ছে যে তোমার ওনারা যে বাজারের কথা বলেছে, তিনটা বাজারের কথা বলেছে। একটা হচ্ছে শ্রম বাজার বা লেবার মার্কেট, একটা হলো প্রোডাক্ট মার্কেট বা দ্রব্য বাজার, আর একটা হচ্ছে আমাদের মানি মার্কেট বা অর্থ বাজার। এই সবগুলো বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। তার মানে এখানে সাপ্লাই যে ব্যাপারটা আছে, সেই সাপ্লাই একটা নির্দিষ্ট দাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা জানি যে একটা নির্দিষ্ট দাম বিরাজ করে, সেই দামে একজন ব্যক্তি বা ফার্ম যে কোনো পরিমাণ পণ্য এবং সেবা ক্রয় করতে পারে। যাই হোক, তাহলে বাজারে তোমার পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করবে, পূর্ণ প্রতিযোগিতা থাকবে, এই কথা বলা হচ্ছে। 2 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এই পূর্ণ প্রতিযোগিতার পাশাপাশি আমাদের যে কতগুলো ভ্যারিয়েবল যেগুলো আছে, একটা হলো ওয়েজ, যেটা মজুরি বলছি আমরা, তারপরে হচ্ছে প্রাইস, যেটাকে আমরা দাম বলছি, তারপরে ইন্টারেস্ট রেট, যেটা সুদের হার। এই যে ভ্যারিয়েবল গুলো, ওয়েজ, প্রাইস, ইন্টারেস্ট রেট, এগুলো হচ্ছে ফ্লেক্সিবল, এগুলো হচ্ছে নমনীয়, মানে এটা প্রয়োজন অনুসারে নমনীয়, এগুলো প্রয়োজন অনুসারে বাড়ানো কমানো যায়, ইচ্ছা মতো বাড়ানো কমানো যায়। মজুরি, যদি দেখা গেল যে তোমার বেকারত্ব বিরাজ করছে, তাহলে তোমার বেকারত্ব পরিস্থিতিতে মানে বেশি করে লোক নিয়োগ দিতে হবে। তো বেশি করে লোক নিয়োগ দিতে গেলে সেক্ষেত্রে তোমার মজুরি অফার করতে হবে, তাহলে বেশি লোক কাজে আসবে। এরকম করে তোমার ওয়েজ প্রাইস কমায় দিয়ে আমরা এই প্রবলেমগুলো সলভ করি। যাই হোক, তাহলে ক্লাসিক্যালদের ওই জায়গাতে ওখানে আরো কিছু বলা আছে, যেমন ফেস মার্কেট ল। তার মানে হচ্ছে সাপ্লাই অলওয়েজ ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে, এই কথাটা বলা আছে ক্লাসিক্যাল মডেল। আর্টিফিশিয়াল বলা আছে যে আমাদের ফিশার্স কোয়ান্টিটি ইকুয়েশন যেটা আছে, এমবি সমান পিটি, যে মানে তোমার ডিমান্ড আর মানে সাপ্লাই এটা ইকুয়াল হবে। এইগুলোর উপর ভিত্তি করে ক্লাসিক্যাল মতবাদ দাঁড় করা আছে, ক্লাসিক্যাল মতবাদ দিয়েছে। আমরা একটু ক্লাসিক্যাল মতবাদটা একটু দেখে নিই, অল্প একটু, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ক্লাসটা। তাহলে ক্লাসিক্যালদের যে আমরা দৃষ্টিভঙ্গি দেখলাম, এখানে বলছে যে ওয়াই ইজ এ ফাংশন অফ লেবার। ওকে, ওয়াই ইজ এ ফাংশন অফ লেবার। এটা যেহেতু লেবার মার্কেটে নির্ধারণ করা হবে, অতএব লেবার ডিমান্ড তার পক্ষ থেকে আসে, যারা নিয়োগকর্তা তারা লেবারের ডিমান্ড দেয়। লেবার ডিমান্ড ইজ এ ফাংশন অফ ডাব্লিউ বাই পি। অবশ্যই এটা রিয়াল ওয়েজ, এটা হচ্ছে রিয়াল ওয়েজ। ওকে, এটার সাথে সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ ইজ লেস দেন 0। এবার সাপ্লাই, লেবারের সাপ্লাই কারা দেবে? আমি তুমি যারা কাজ করি তারা লেবারের সাপ্লাই দেবে। লেবারের সাপ্লাই ইজ অলসো ফাংশন অফ রিয়াল ওয়েজ।
এখানে হচ্ছে যত মজুরি বাড়বে তত আমরা বেশি বেশি করে লেবার সাপ্লাই দেব। তাহলে এখানে ভারসাম্য তৈরি হবে এনপি সমান সমান এনএস। এই যে আমাদের লেবার মার্কেটের ভারসাম্য আসলে এখানে, তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা এই লেবারটা পাই। এই লেবার সাপ্লাই হলে আমাদের এখান থেকে আমরা প্রোডাকশনটা বা জিডিপি বা যেটা বলছি আমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছে। এখানে প্রোডাক্ট মার্কেট যেটা আছে, প্রোডাক্ট মার্কেট থেকে আমরা দেখো যেটা দ্রব্য বাজার বলছি আমরা, দ্রব্য বাজার, সেখানে কি হচ্ছে ইনভেস্টমেন্ট ইজ এ ফাংশন অফ ইন্টারেস্ট রেট এবং সেভিংস ইজ অলসো এ ফাংশন অফ ইন্টারেস্ট রেট। মজার ব্যাপার হলো এখানে ইনভেস্টমেন্ট এবং সেভিংস দুটোই কিন্তু সুদের হারের ফাংশন, এটা রাখতে হবে। ক্লাসে কেইস কিন্তু এর পড়ে কেইস ব্যাখ্যাটা ভিন্ন আছে, তো এই জায়গাটা হলো। আর আমাদের যে থার্ড যে মানি মার্কেট যেটা বলি আমরা, সেই মানি মার্কেটের কনসেপ্টটা হলো হচ্ছে যে এমভি সমান পিটি। দিস ইজ মানি সাপ্লাই, এমএস, আর দিস ইজ মানি ডিমান্ড। আমরা জানি যে দিস ইজ প্রাইস লেভেল এন্ড দিস ইজ প্রোডাকশন। প্রোডাকশন মিন্স আমাদের রিয়েল গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউসড ইন ইকোনমি। তাহলে এটা হলো টি, সেই টি, আর এটা হলো পি। এটা গুণ করলে আমাদের কি পরিমাণ ইকোনমিতে ওই পণ্য সেবা সামগ্রী ক্রয় করার জন্য অর্থ প্রয়োজন, সেই অর্থের সাপ্লাইটা হচ্ছে আমাদের এই মানি সাপ্লাই, এটা হচ্ছে দিস ইজ ভেলোসিটি অফ মানি। তাহলে এই হলো হচ্ছে আমাদের ক্লাসিক্যাল জায়গাটা। ক্লাসিক্যাল যে কথাটা বলছে, ক্লাসিক্যাল বলছে যে ক্লাসিক্যালদের মডেলে দুটো খাত পাওয়া যায়, একটা হলো প্রকৃত খাত, একটা হলো আর্থিক খাত। একটা হলো প্রকৃত খাত, একটা হলো আর্থিক খাত। তো বলছে যে আর প্রকৃত খাতের যে ভেরিয়েবলগুলো আছে তার দ্বারা আর্থিক খাত প্রভাবিত হলেও আর্থিক খাতের ভেরিয়েবল দ্বারা প্রকৃত খাত প্রভাবিত হয় না। আর্থিক খাতের ভেরিয়েবল দ্বারা প্রকৃত খাত প্রভাবিত হয় না, এটাকে বলা হয় ক্লাসিক্যাল ডাইকোটমি বা ক্লাসিক্যাল দ্বৈত মতবাদ। তাহলে এখানে এই যে আর্থিক খাতের ভেরিয়েবল যেগুলো আছে, আর্থিক খাতের ভেরিয়েবলগুলো কি আছে, মানি সাপ্লাই যদি চেঞ্জ করা হয় তাহলে দুটো ঘটনা ঘটে। একটা ঘটনা হলো হচ্ছে যে প্রাইস এবং রিয়াল মানে নমিনাল ওয়েজ, দিস ইজ প্রাইস লেভেল এন্ড দিস ইজ নমিনাল ওয়েজ বা আর্থিক মজুরি, এই নমিনাল ওয়েজ। এই যে দুইটা চেঞ্জ হবে, এই দুটো চেঞ্জ হয়ে তোমার যেটা ঘটনা ঘটবে এই দুটার মধ্যে, কিন্তু এটার দ্বারা সরাসরি যে প্রোডাকশন বা এমপ্লয়মেন্ট এই বিষয়গুলো প্রভাবিত হবে না। তাহলে তোমার আর্থিক খাত এখানে কি থাকে, নিরপেক্ষ থাকে। এই যে জায়গাটা আমরা জন্য এত কথাগুলো বললাম, যেখানে আর্থিক খাত আমাদের নিরপেক্ষ থাকে। নিরপেক্ষ থাকলে এর দ্বারা কিন্তু আমার প্রকৃত খাতে যে ভ্যারিয়েবলগুলো আছে, ইনকাম বলি আমাদের যে এমপ্লয়মেন্ট বলি, এটা কিন্তু প্রভাবিত হচ্ছে না। তাহলে ক্লাসিক্যালদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্লাসিক্যাল সাপ্লাই কার এএস, এই ক্লাসিক্যাল সাপ্লাই কার কিন্তু অনেক মজার একটা সাপ্লাই কার। এখানে ক্লাসিক্যালটা কিন্তু পূর্ণ নিয়ম দৃষ্টিভঙ্গিতে কাজ করে এবং তারা বলছে যে যদি কোনো কারণে পূর্ণ নিয়ম থেকে বিচ্যুতি ঘটে তাহলে আবার এই যে ওয়েজ এন্ড প্রাইস এন্ড ইন্টারেস্ট রেটের ফ্লেক্সিবিলিটির কারণে তখন কি হবে, তখন দেখা যাবে যে তোমার আবার ইকোনমি পূর্ণ নিয়োগে ফিরে যাবে, এই জায়গাটা এখানে আছে। তাহলে ক্লাসিক্যাল যে সাপ্লাই কার, এই সাপ্লাই কার বলছি আমরা হচ্ছে দিস ইজ ক্লাসিক্যাল সাপ্লাই কার। এবং এই তোমার ক্লাসিক্যাল যে কনসেপ্ট, এই কনসেপ্টটা অবশ্য বলা হয় সাপ্লাই সাইড। তার মানে সাপ্লাই সাইড ক্লাসিক্যাল যে কনসেপ্ট যেটা সেটা হলো সাপ্লাই সাইড ইকোনমিক্স। ওরা সাপ্লাই সাইড দেখো যে এমন একটা পূর্ণ নিয়োগের জায়গায় চলে গেছে, এখানে কিন্তু সাপ্লাই বাড়ানোর সুযোগ আমাদের নাই। এখন এই অবস্থাতে আমাদের এই যে মানি সাপ্লাই যদি বৃদ্ধি পায় তাহলে ইকোনমিতে কি প্রভাব পড়বে আমরা সেই বিষয়টাই দেখার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, যে আমরা যদিও বলেছি যে ক্লাসিক্যালদের যেহেতু মানে বা তোমার অর্থ এটা নিরপেক্ষ ভূমিকা পালন করে, অতএব এখানে এমপ্লয়মেন্ট এবং তোমার জিডিপির উপরে কোনো প্রভাব ফেলবে না। তারপর আমরা দেখি যে আমাদের প্রকৃত অবস্থাটা কি। আমরা জানি জেনারেল ইকুইলিব্রিয়াম মডেল থেকে, যেটা আমরা আইএস এবং এডিএম মডেল বলি আর কি, জেনারেল ইকুইলিব্রিয়াম মডেল, সেই মডেল থেকে দেখি আমরা যে সেখানে আমাদের প্রোডাক্ট মার্কেট যেটা আছে, প্রোডাক্ট মার্কেট এখান থেকে আমরা যেটা পাই সেটা আমরা বুঝতে
আমরা জানি যে ইনকাম এবং ইন্টারেস্ট রেট, দিস ইজ আইএস। আইএস মিন্স আই হলো ইনভেস্টমেন্ট, আর এস হলো হচ্ছে সেভিংস। ওকে, তাহলে আই হলো ইনভেস্টমেন্ট এবং এস হলো সেভিংস, এবং এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ইনভেস্টমেন্ট এবং সেভিংস সমান হবে, যেটা রিয়েল ইকোনমির বৈশিষ্ট্য। আর আমরা যখন মানি মার্কেটে চলে যাই, তখন আমাদের এলএম কার্ভ পাই, এই একই স্পেসের মধ্যে এলএম কার্ভ পাই। কেন আইএস এবং কেন এলএম আসলে বিস্তারিত ব্যাখ্যা আছে। আমরা এই আইএস এর সবচেয়ে হিগস হ্যানসেনের সবচেয়ে বড় কৃতিত্ব বা অবদান, সেটার মধ্যে একই সাথে সুদের হার এবং ন্যাশনাল ইনকামকে বের করা সম্ভব হচ্ছে এখানে। এর আগে ক্লাসিক্যাল বলো বা কেইন্স বলো, কেউই কিন্তু এই একই সঙ্গে সুদের হার এবং জাতীয় আয় বের করতে পারে না। তাহলে এই এল এর কি বোঝানো হচ্ছে? এল হচ্ছে মানি ডিমান্ড, আর এম হচ্ছে মানি সাপ্লাই। ঠিক আছে, মানি সাপ্লাই। এখন এই যে আমার অবস্থা, আমি কিন্তু আর্থিক নীতির কথা বলছি। তা আর্থিক নীতির কথা বললে আমার এই জায়গাতে কাজ করার সুযোগ নাই। আমি কাজ করবো হচ্ছে আমার এলএম মার্কেট, এলএম দিয়ে কাজ করবো। কারণ এলএম যেটা অর্থ বাজারের কথা বলছি, আমরা অর্থ বাজারে আর্থিক নীতি সরাসরি আমাকে আমার এলএমকে কাজ করবে, এবং এখান থেকে এই আইএস এবং এলএম থেকে আমরা যে পাওয়ারটা পাই, সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে আমাদের তোমার ডিমান্ড কার্ভ আমরা পাই আর কি। এখান থেকে আমরা একটা ডিমান্ড কার্ভ পাবো, নিচের দিকে আমরা দেখাবো আর কি। এখন মনে করো যে এই অবস্থাতে আমরা কি পাচ্ছি, এখানে একটা ছবিতে যাই আমরা, এখানে একটা ভারসাম্য স্থাপন হলো ওয়াই, এটা হলো R0, এটা হলো তোমার Y0। তাহলে এখানে যেটা পাচ্ছি আমরা, এটাকে Y দিলাম, এটাকে আমরা P দিলাম। এখন মনে করি এখানে অবশ্যই একটা ব্যালেন্স আমাদের আছে, ব্যালেন্সে মনে করো যে এটা হচ্ছে আমার একটা ডিমান্ড আমাদের পেয়েছি আমি, এই এগ্রিগেট ডিমান্ড আমরা এখানে পেয়েছি। তো এগ্রিগেট ডিমান্ড যদি পাই, এখন এই অবস্থাতে আমার প্রাইস লেভেল হচ্ছে আমার P0, আর এটা হচ্ছে আমার Y0। এখন ইকোনমিতে যদি মানি সাপ্লাই বেড়ে যায়, তাহলে কি ঘটনা ঘটবে? ইকোনমিতে মানি সাপ্লাই বাড়লে অবশ্যই আমার এলএম কার্ভটা ডানে চলে যাওয়ার কথা। এলএম কার্ভটা ডানে সরে গেলে আমার কি ঘটনা ঘটছে? সুদের হার কিন্তু আমার এই ইনকাম লেভেলে আমার কাছে সুদের এখানে আমার ভারসাম্য স্থাপন হচ্ছে, এবং এখানে আমার এই জায়গাটাতে ইনকাম বেড়ে যাওয়ার কথা, সুদের হার কমে যাবে এবং ইনকাম বেড়ে যাওয়ার কথা। তাহলে এই যে আমার সুদের হার কমে গেল, মানি সাপ্লাই বৃদ্ধি পেলে কিন্তু ডিমান্ড বেড়ে যায়। মানি সাপ্লাই বৃদ্ধি পেলে আমাদের ডিমান্ডটা বেড়ে যায়। এর ব্যাখ্যা আমরা জানি যে এটি সমান সমান C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস L। এই যে আমার ইকুয়েশন, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট এর ফাংশন অফ ইন্টারেস্ট রেট, এবং এর সম্পর্ক হলো নেগেটিভ সম্পর্ক। আমরা জানি এটা নেগেটিভ সম্পর্ক। তার মানে ইন্টারেস্ট রেট কমে যাওয়ার মানে হলো হচ্ছে আমাকে এই যে ইনভেস্টমেন্ট কিন্তু বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। ইনভেস্টমেন্ট বেড়ে গেলে তাহলে আমি যদি গিভেন এই ইনকাম লেভেলে যদি আমাদের এরকম অবস্থা সৃষ্টি হয়, ডিমান্ড বেড়ে যায়, তাহলে আমাকে ডানে করতে হবে, তাই না? আমাদের এই কার্ভটা হচ্ছে এই কার্ভটা পাবো আমরা, এটা হচ্ছে আমার এটি 1। এখন দেখো যে এখানে যেটা হচ্ছে, ছবিটা একটু ভিন্নভাবে আঁকাতে হবে, একটু থামো, একটু ছবিটা আমরা চেঞ্জ করে দিই, মানে সাথে ম্যাচ করতে হবে। এই এখানের সাথে একটা ম্যাচিং হবে আমার এখানে, সেই হিসাবে ছবিটা আঁকা হবে ওকে। তাহলে আমি যদি এখানে দিয়ে যাই, আচ্ছা এটাকে আমরা এটি 1 দিলাম। তাহলে আমাদের স্বাভাবিকভাবেই কিন্তু এই যে Y1 এ চলে যাওয়ার কথা যদি প্রাইস লেভেলটা এটা থাকে, প্রাইস লেভেলটা থাকলে এই ঘটনা এখানে যাওয়ার কথা, মানে সাপ্লাই বেড়ে গেছে, তার প্রভাব পড়বে হচ্ছে আমাদের এটি করে, এবং আমাদের সাপ্লাইটা বেড়ে যায়। এখন আমাদের যে ঘটনাটা ঘটে
আমরা বলেছি যে ক্লাসিক্যালদের যে ভারসাম্য, সেই ভারসাম্য অবশ্যই পূর্ণ নিয়োগের ভারসাম্য। তো পূর্ণ নিয়োগ কোন পরিস্থিতি? যে পরিস্থিতিতে আমাদের সমস্ত উৎপাদন উপকরণগুলো বিশেষ করে লেবার এবং ক্যাপিটাল ফুলি ইউটিলাইজড হয়। যদি লেবার এবং ক্যাপিটাল ফুলি ইউটিলাইজড হয় তাহলে সেক্ষেত্রে তো নতুন করে প্রোডাকশন বাড়ানোর সুযোগ নাই। তাহলে এই যে ডিমান্ড বৃদ্ধি, এই ডিমান্ড বৃদ্ধি শুধুমাত্র প্রাইসটা বৃদ্ধি করতে পারে। দেখো এটা এই বিন্দু ছিল, বি বিন্দুতে গেলাম, পরে আমাদের সি বিন্দুতে ব্যাক চলে আসবে। কারণ আমরা যে বলছি যে ক্লাসিক্যালদের এই জায়গাটা থেকে, যেহেতু ক্লাসিক্যালদের এই জায়গাটা থেকে প্রাইস লেভেল বাড়ানোর সুযোগ নাই, তাহলে এখানে আমরা দেখছি যে এই যে ডিমান্ড, এই ডিমান্ড তোমার প্রাথমিকভাবে যেটা ছিল আর কি, আমরা মানি সাপ্লাই বৃদ্ধি করলাম কি জন্য? মানি সাপ্লাই বৃদ্ধি করলাম যে আমাদের অতিরিক্ত এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাবে, তাই না? এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, জাতীয় আয় বাড়বে। কিন্তু ক্লাসিক্যালদের যেহেতু তোমার সাপ্লাই গ্রাফটা হচ্ছে এভাবে লম্ব সমান্তরাল হয়, এজন্য এখানে এমন একটা ঘটনা ঘটতে পারে যে এটা এ থেকে তোমার সিতে চলে যাবে। সেক্ষেত্রে তোমার মানি সাপ্লাই বৃদ্ধি এখানে কোনো প্রভাব ফেলবে না, তবে এখানে জাতীয় আয়টা বৃদ্ধি নাও পেতে পারে, জাতীয় আয়টা বৃদ্ধি নাও পেতে পারে। এটা হলো ক্লাসিক্যালদের দৃষ্টিভঙ্গি, আর্থিক নীতি সম্পর্কে ক্লাসিক্যালদের এই যে মতবাদ তারা বলছে এটা এই অবস্থায় বিরাজ করে। এখন মনে করো যে মনিটরসটা কি বলছে, মনিটরসরা এই বিষয়টা কি বলছে। এখন মনিটরস কিন্তু মতবাদ অর্থনীতিবিদ যারা, বিশেষ করে মিডল ফ্রিডম্যান থেকে যায় অর্থনীতিবিদ, মিডল ফ্রিডম্যান কিন্তু মনিটরস অর্থনীতিবিদ এবং তিনি আর্থিক নীতির ঘোর সমর্থক। তো তিনি যেটা বলছেন ক্লাসিক্যাল কেইনস যে সমালোচনা করেছে সেই জায়গাতে কথা বলেছেন। তা আমরা এটাকে একটু মুছে দিই, পুরোটাই মুছে দিই, যে আমরা নতুন করে অঙ্কন করি। এখানে কেইনসের যে সমালোচনা, কেইনস বলছে যে তোমার অর্থবাজারে কি হবে, আমাদের যে তোমার আর্থিক নীতি কেন ফেল করে, আর্থিক নীতি ফেল করার প্রধান কারণ বলছে যে লিকুইডিটি ট্র্যাপে প্রবেশ করে এটা ইকোনমি, তাই না? ওনার যে লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ মানি যেটা বলছে আর কি, সেখানে কিন্তু এই নগদ বহন তত্ত্বে উনি দেখায় সেভাবে যে এটা যদি আমার তোমার হচ্ছে যে সুদের হার হয় এবং এখানে হচ্ছে যে মানি সাপ্লাই অ্যান্ড মানি ডিমান্ড দেখানো হয়, কোয়ান্টিটি অফ মানি, তাহলে এখানে দেখা যাচ্ছে এইভাবে এটা হচ্ছে L1, দিস ইজ মানি ডিমান্ড, আর এটা হচ্ছে আমার মানি সাপ্লাই। ঘটনা কি হলো, এই মানি সাপ্লাই যে এখানে হয় কোয়ান্টিটি অফ মানি, তাহলে এটা যদি এখানে হয় তাহলে সুদের হার এখানে থাকবে, ভালো কথা। মানি সাপ্লাই আরো বাড়ালাম আমার ইকোনমিকে চাঙ্গা করার জন্য, সুদের হার কমে গেল, ফাইন। মানি সাপ্লাই আরো বাড়ালাম, সুদের হার আটটু কমলো, ভেরি গুড, ভালো কথা। কিন্তু এর পরের মানি সাপ্লাই কি হবে? নো, এর পরের মানি সাপ্লাই সুদের হার কিন্তু আর কমবে। তাহলে সুদের হার না কমলে ইকোনমি কি হলো? এটা হলো ইকোনমি তারল্য ফাঁদে পড়ে গেছে, তারল্য ফাঁদে পড়ে গেছে, ঠিক আছে? এই তারল্য ফাঁদে পড়ে যাওয়ার কারণে এখানে সুদের হার যেটা কমানো সম্ভব হবে না। এবং কেইনসিয়ান ইকোনমিক্স হলো ডিমান্ড সাইড ইকোনমিক্স, কেয়ারফুল। কেইনসিয়ান ইকোনমি হলো হচ্ছে ডিমান্ড সাইড ইকোনমিক্স। তার যে ইকোনমিতে সে কিন্তু সাপ্লাইটা কোয়ান্টিটেটিভ লাইন ধরে নেয়, একেবারে তোমার এই ক্লাসিক্যালের অপোজিট জায়গায় থাকে কেইনস এক্সট্রিম সেন্সে। তো এখানে তার ডিমান্ড সাইড ইকোনমিক্স এভাবে অঙ্কন করা হয়। তাহলে তোমার ইকোনমি যদি কারোর ফলে পড়ে যায় তাহলে এইদিকে বাড়ানোর কোনো সুযোগ আর কিন্তু নাই। কারণ তোমার সি প্লাস আই যেটা বলছে, আমরা গভর্নমেন্ট তো তখন আসে নাই, ধরে নিলাম গভর্নমেন্ট তখন আসে নাই, তাহলে এইদিকে বাড়ানোর জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট বাড়াতে গেলে সুদের হার অবশ্যই কমাতে হবে, বাট সুদের হার কমানোর কোনো সুযোগ নাই আগেকার তত্ত্ব অনুসারে। সেক্ষেত্রে ইকোনমি কারোর ফলে পড়ে গেলে তার কিছুই হলো না। এই কথা পরিপ্রেক্ষিতে মনিটরস অর্থনীতিবিদরা বলছে যে কেইনস যেভাবে তার ডিমান্ডটা ধরে নিয়েছে, অ্যাকচুয়ালি ডিমান্ডটা কিন্তু ওরকম হয় না। কারণ কেইনস শুধু ডিমান্ডকে বন্ড আকারে তুলনা করেছে, যে মানুষের অর্থ হয় নগদ আকারে হাতে রাখবে জমা, না হলে সে বন্ড আকারে রাখবে, এই দুটোর মধ্যে তুলনা করেছে। কিন্তু এর পাশাপাশি আরো যে অনেক সম্পদ রয়েছে সেখানেও মানুষ যে অর্থ রাখতে পারে, যেমন মানুষের তোমার কিছু স্থাবর সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলো রাখতে পারে। মানুষের যে আমাদের তোমার হচ্ছে যে আমাদের যে
কিছু মানবীয় যে ক্যাপিটাল যেগুলো রয়েছে আর কি, যেমন আমাদের মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, এগুলো আমরা কাজে লাগাতে পারি। আবার অনিশ্চয়তা আছে, ঝুঁকি রয়েছে, মানুষ কিন্তু ঝুঁকি নিতে পছন্দ করে। এই যে বিষয়গুলোর কারণে, এইসব নানান বিষয়গুলোর কারণে এই যে তোমার ডিমান্ডটা ঠিক এই যে ডিমান্ডটা যেটা বলছি ঠিক এরকম না হয়। আমরা দেখেছি যে জেমস টবিনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। জেমস টবিনের ক্ষেত্রে আমরা ওই যে অর্থের চাহিদা দেখেছি, তখন কিন্তু আমরা এরকম দেখেছিলাম যে সুন্দর করে এটা এই যে তোমার মানি ডিমান্ড আর ইন্টারেস্ট রেট তারটা এরকম করে নেমে গেছে, এল তোমার হচ্ছে যে আমরা এল যদি কিন্তু ক্লাসিক্যাল কেইন্স নামে শিখতে হবে। কেইন্স এখান থেকে সরে গেছিল, মানে কেইন্স তারপর সৃষ্টি করেছে। কিন্তু এখানে বাস্তবে দেখা যাচ্ছে যে সুদের হার একবারে কমে গেলেও কিছু মানুষ যে তোমার সব টাকায় যে হাতে জমা রেখে দেবে তা না, সে দেখা যাবে যে কিছু রিস্ক নিতে পছন্দ করছে, সে কিছু ইনভেস্ট করে ফেলতে পারে। তাহলে এই যে জায়গাটা দেখা যাচ্ছে যে সুদের হার কমলেও দেখা যাবে যে তার তোমার মানে ডিমান্ড যে তোমার সবটাই যে মানুষ টাকা হাতে জমা রেখে দিচ্ছে তাও কিন্তু না। তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তাহলে এই জায়গাতে কথা বলা হলো যে তারল্য ফাঁদের যে পরিস্থিতি সেটা নাও হতে পারে। সেকেন্ড কথা যেটা হলো যে ক্লাসিক্যালরা যে সাপ্লাই কার্ড ধরে নিয়েছে, এইরকম সাপ্লাই কার্ড, এইরকম সাপ্লাই কার্ড, আর তোমার এই সাপ্লাই কার্ড যেটা আছে এবং কেইন্স যেটা বলছে যে সাপ্লাই কার্ড ভূমিকা সমান্তরাল, এর মাঝামাঝিতে কথা বলা হচ্ছে। মাঝামাঝিতে তোমার সাপ্লাই কার্ডটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমাদের এডিএস এবং এটা হচ্ছে ওয়াই বা কোয়ান্টিটি, এটা হচ্ছে আমাদের প্রাইস। তাহলে আমরা সাপ্লাই কার্ডটা আমাদের ঠিক এরকম করে দেখতে পারে বা এরকম করে দেখতে পারে, তবে লম্ব অক্ষে তোমার ডান দিকে ঊর্ধ্বগামী হবে সাপ্লাই কার্ডটা। ঠিক এক্সট্রিম সেন্স এরকম হবে না, এক্সট্রিম সেন্স এরকম হবে না। তাহলে সাপ্লাই কার্ড এভাবে ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার অর্থ হলো যে আমাদের এখানে তোমার ইনকাম বাড়ানোর সুযোগ আছে, প্রাইস বাড়বে কিন্তু আমাদের ইনকাম বাড়ানোর সেখানে সুযোগ আছে। তাহলে মানে সাপ্লাই বৃদ্ধি করে কিন্তু আমি এখানে কিন্তু আমার ইনকামটা বৃদ্ধি করতে পারি। এখানে দেখা যাচ্ছে। তাহলে চলে যায় এবার কিভাবে কাজটা করবো সেটা দেখি আমরা এখানে দেখো আমাদের যে ছবিটা আছে সেটা আমরা একটু এখান থেকে সুন্দর করে অঙ্কন করে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের দুটো ছবি এখানে অঙ্কন করবো আমরা। একটা হলো হচ্ছে যে আমাদের ইনকাম এবং ইন্টারেস্ট রেট, এখানে এটা হলো যে আইএস, এটা মনে করতে প্রাথমিক আমার LM0, তাহলে এখানে আমাদের ভারসাম্য হচ্ছে এটা হচ্ছে আমার R0, এটা হলো Y0, ঠিক আছে? এটাকে আমরা নিয়ে যাই এখানে। এখানে দেখা যাচ্ছে দেখো যে আমরা এখান থেকে যদি আমরা এখানে যাই তাহলে এটা হলো যে আমাদের ডিমান্ড কার্ভ ধরে নিলাম এটি, আর একটা সাপ্লাই কার্ভ ধরে নেবো হচ্ছে মানে এরকম খাড়া সাপ্লাই কার্ভ, মানে এরকম করে তোমার সাপ্লাই বৃদ্ধি করার সুযোগ এখানে রয়েছে। যেমন ক্লাসিক্যাল সাপ্লাই কার্ভ বললাম যে এরকম করে ডিমান্ড বাড়লে কিছুই করার নাই, কারণ সাপ্লাই কার্ভ হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। কিন্তু এখানে ঘটনাটা ঘটবে না, এখানে সাপ্লাই কার্ভ হচ্ছে আমি বললাম সেখানে ইনকাম বাড়ার সুযোগ রয়েছে। এখন তাহলে দেখো এই যে আমার অবস্থাটা এখানে হচ্ছে P0 আমরা অবস্থা নিলাম এই চিত্রটা। এখন মনে করো যে মানি সাপ্লাই আমি মানি সাপ্লাই বৃদ্ধি করবো ইকোনমিকে চাঙ্গা করার জন্য, মানি সাপ্লাইটা বৃদ্ধি করবো। তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এখান থেকে ধরে নিলাম যে আমি মানি সাপ্লাই বৃদ্ধি করার কারণে আমার নতুন একটা মানি সাপ্লাই LM কার্ড এখানে আসলো, LM1। এই যে মানি সাপ্লাই বৃদ্ধি করার এখানে হলে কি হবে? সুদের হারটা কমে যাবে, এখানে হবে আমার যাত্রায় বেড়ে যাবে, অনেক দেখাচ্ছে এখানে সুদের হার কমে যাবে, যাত্রায় বেড়ে যাবে। এখানে এই থেকে আমরা বিবৃতিতে গেলাম। তাহলে এখানে নিয়ম অনুসারে কি দাঁড়াচ্ছে যে যদি তোমার এখানে Y1 দেখাচ্ছে এখানে, তাহলে তোমার আমাদের এই যে এখান থেকে এই পরিমাণ যদি এই প্রাইসটা বিবেচনা করি আমি, তাহলে কিন্তু আমি দেখো আমি ই থেকে কিন্তু এই পরিমাণ যাত্রায় বাড়ার কথা, এই পরিমাণ যাত্রায় বাড়ার কথা। যদি আমাদের কেইনসিয়ান এরকম করে সাপ্লাই কার্ভ হতো তাহলে জাতীয় আয় কেইনসিয়ান সাপ্লাই কার্ভ জাতীয় কিন্তু আমার এই পরিমাণে বৃদ্ধি পাইছে। কিন্তু
যেহেতু সাপ্লাই কার্ভ ডান দিকে ঊর্ধ্বগামী এবং আমাদের যে যে বাস্তব অবস্থা দেখেছি আর কি, সেখানে সাপ্লাই কার্ভটা ঠিক ঠিক এরকমও যায় না, এরকমও যায় না, এরকম একটা সাপ্লাই কার্ভ পেয়ে থাকি। তাহলে এক্ষেত্রে কি হবে, আমাদের এই যে ডিমান্ড যেটা আছে, আমাদের যে ডিমান্ড, আমাদের যে সুদের হার কমে গেছে, মানুষ সাথে এই মুহূর্তে বেশি হয়েছে। যে এখন যেমন আমাদের করোনার কারণে আমাদের ইকোনমিতে যে ধাক্কাটা খাই আর কি, এখন কিন্তু প্রচুর সরকার মানুষ সাপ্লাই যে প্রণোদনা প্যাকেজ, এই যে তোমার 1 লক্ষ কোটি যে টাকা, সেটা যে ইকোনমিতে নতুন করে দিচ্ছে, বা আমাদের 12-13 বিলিয়ন ডলারের কথা বলছি আর কি, এটাকে হচ্ছে ইকোনমিতে মানুষ সাপ্লাই বৃদ্ধি করে কিন্তু করে। কেন এই কাজটা করছে? কারণ এই যে আমাদের ইনকামটা বাড়াতে হবে, যদি আমাদের ইনকামটা বাড়াতে হবে, ইনকাম না বাড়ালে আমাদের যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন সেটা হবে না, এই জন্য মানুষ সাপ্লাই বৃদ্ধির কথা বলছে। তাহলে আমাদের ডিমান্ডটা অবশ্যই বাড়বে। ডিমান্ডটা বৃদ্ধি পেলে এখানে কি দাঁড়াবে, ডিমান্ডটা তখন আমাদের একটা জায়গায় আসবে। ধরে নিলাম তাহলে ডিমান্ডটা বেড়ে গেছে এরকম, এটা হলো আমাদের ডিমান্ড বৃদ্ধি পায়, ডিমান্ড এরকম বৃদ্ধি পায়। তো ডিমান্ড এরকম বৃদ্ধি মানে এখানে দাঁড়ালো আর কি, তার মানে এখানে দেখো যে পরিমাণ আমরা এক্সপেক্ট করেছিলাম, মানে 1% ওই পরিমাণ বাড়বে নো, এটা বৃদ্ধি পাবে হচ্ছে y2 পরিমাণ। তাহলে এখানে যে আসে তাহলে প্রাইস কিন্তু বেড়ে গেল, প্রাইস কিন্তু বাড়বে, এবং এর সাথে ম্যাচ করে এখানে যে আমাদের মানে সাপ্লাই জায়গা আছে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রাইস লেভেল যদি বেড়ে যায় মানে সাপ্লাই কিন্তু কমে যায়, খেয়াল করতে হবে। দিস ইজ মানে সাপ্লাই, আর এটা হলো যে রিয়েল মানে সাপ্লাই। এখন যদি মানে সাপ্লাই যা দিলে তাই থাকলো, প্রাইস লেভেলটা গেল বেড়ে, তাহলে রিয়েল মানে সাপ্লাই যেটা আছে, রিয়েল মানে সাপ্লাই সেটা কিন্তু কমে যাবে। তাহলে রিয়েল মানে সাপ্লাই গেল কমে, রিয়েল মানে সাপ্লাই কমে যাওয়ার কারণে এটা চলে আসলো সি বিন্দুতে। সি বিন্দু থাকার কারণে সুদের হারও একটু প্রভাবিত হলো, এটা R2 বিন্দু চলে গেল, হ্যাঁ, এখানে এদিকে প্রভাবিত হচ্ছে। আর আমার ইনকাম যেটা আছে সেটা ইনকাম কিন্তু আমার বেড়েছে, দেখো ভালোভাবে, আমি কিন্তু এর বিন্দুতে নাই, তবে আমি কিন্তু আছি অবশ্যই জি বিন্দুতে, পরিচালনা জি বিন্দুতে আছি। তাহলে আমি যে রকম বাড়াতে পারবো সেরকম নাম দিতে পেয়েও কিন্তু জানতে কিন্তু আমার বেড়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল যে কনসেপ্ট আমরা দেখলাম যেখানে জাতীয় আয় তেমন বাড়ার সুযোগ নাই, কারণ তারা ধরে নিয়ে এসেছে মুদ্রা হলো নিরপেক্ষ। সেক্ষেত্রে জাতীয় আয় যারা কিছুটা ফ্লেক্সিবল অবস্থানে যায়, জাতীয় আয় কিছুটা বাড়তে পারে, তবে সেটা তোমার অনেক বিষয়ের উপর ডিপেন্ড করবে। তবে ক্লাসিক্যাল ওই আর্থিক বৃদ্ধির জায়গায় তারা যেহেতু অর্থ নিরপেক্ষ ধরেছে, সেক্ষেত্রে জাতীয় আয় না বেড়ে বরং প্রায়শই বেড়ে যাবে, কারণ তারা ফুল এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করেছে। আর মনিটরাইজেশন হচ্ছে ঠিক আছে, আমাদের তোমার হচ্ছে যে মানুষ সাপ্লাই যদি বৃদ্ধি পায় তাহলে তাদের বাড়বে। আর মূল ফ্যাক্টরটা হচ্ছে এই জায়গাটা, মূল ফ্যাক্টরটা হচ্ছে এই জায়গাটা, এস কার্ভটাকে কিভাবে ধরছে। আর এস কার্ভ তারা বলতে ফুল এমপ্লয়মেন্ট থাকবে, কিন্তু মানুষের এরা বলছে যে না, এস কার্ভ ফুল এমপ্লয়মেন্টে সেভাবে থাকবে না, এস কার্ভটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আর দ্বিতীয় কথা যেটা কনভার্সন বলছে সেটা হলো যে তারল্য ফাঁদের কথা টেন্স দেখাই গেছে, এই তারল্য ফাঁদ ইকোনমি পড়ে না, বরং ইকোনমিতে আমাদের যে ডিমান্ডটা সেটা হচ্ছে ঠিক ওই রকম করে ভূমি অঙ্ক সমান্তরাল হয় না, কারণ ডান থেকে নিম্নগামী হয়। তাহলে আমরা আজকে যে বিষয়টা বুঝলাম, এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় কিন্তু আসে। আমি এটা দেখেছি যে প্রায় কিন্তু এবার পরীক্ষাতে আসছেই, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পড়তে হবে ভালো করে, যে আমাদের আর্থিক নীতি সম্বন্ধে যে ক্লাসিক্যাল এবং মডার্নাইজেশনের মতবাদ কি, তাদের দৃষ্টিভঙ্গিটা কি, সেটা কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে, ভালো করে পড়াশোনা করবে বিষয়টা নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো, ভালো করে।